সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ যখন কোনো একটি ঘটনা ঘটায় তখন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বিএনপি বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বলে ঠিক হয়নি, ঠিক হয়নি, কি করলো এটি, এটি একদম দেশের জন্য খুব ক্ষতিকর হয়ে গেল। ঠিক তেমনিভাবে বিএনপি যখন কোনো একটি উদ্যোগ নেয় বা কোনো একটি কাজ করে তখন এর সমালোচনায় আওয়ামী লীগের ভিতরে ঢাকঢোল বেজে ওঠে। বিএনপি এই কাজটি একদম ঠিক করেনি, দেশের জন্য এটি ক্ষতিকর হয়েছে, রাজনীতির জন্য তো বটেই, তারা সেটি কিছুই করতে পারেনি। বাম রাজনীতি যারা করেন তারাও সমালোচনা করতে পিছুপা হন না কখনো। তাহলে এই যে আমাদের বড় রাজনৈতিক দলগুলো এবং আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একদল নিজের রাজনীতিকে সঠিক মনে করছেন, অপর দলের রাজনীতির সমালোচনা করে সেটিকে ভুল মনে করছেন, তাহলে আসলে বাংলাদেশের সঠিক রাজনীতি কোনটি? তাহলে ভুল রাজনীতি কে করছে? আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি বাম দল? সঠিক রাজনীতি তাহলে কে করছে? আওয়ামী লীগ, বিএনপি, বাম দল না অন্যরা? এই যে রাজনীতির সঠিক রাজনীতি, রাজনীতির ভুল রাজনীতি, কোনটা কি, কার অস্তিত্ব কেমন, এসব নিয়ে আজ আলোচনা করব সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি তিনজন। আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জনাব অসীম কুমার উকিল এমপি, আমার সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। আমি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকনকে দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে জনাব খোকন, সঠিক রাজনীতি বাংলাদেশে কার কাছে আছে? ধন্যবাদ। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আমার আলোচক, সম্মানিত আলোচক আমাদের অসীম কুমার উকিল দাদা উপস্থিত হয়েছেন, সাইফুল হক ভাই, অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। তো দেশে আসলে রাজনীতি সঠিক না ব্যক্তিক রাজনীতির যে বিষয়টি আপনি আলোচনা লক্ষ্য করলেন, সেই বিষয়টা একটু আমাদের এই বিষয়ে দেশের যে সামগ্রিক অবস্থা, আমাদের স্বাধীনতার এই 49 বছরে এসে আজকে আমাদের রাজনীতির সঠিক ব্যক্তিক, আজকে আমরা কোন পথে চলছি, গণতন্ত্রের ধারায় চলছি না স্বৈরতন্ত্রের ধারায় চলছি, আজকে গণতন্ত্রের সাথে স্বৈরতন্ত্রের যে সংঘাত, সেই সংঘাতে আজকে দেশের যে ভয়াবহ এবং বেহাল অবস্থা, দেশে আজকে সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে যদি আমরা সঠিকভাবে রাজনীতি করতাম, সত্যিকার অর্থে জনগণের রাজনীতি, যে রাজনীতির অর্থ হলো যে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক ধারা এবং গুড গভর্নেন্স এবং সুশাসন দেওয়ার যে মানুষের যে মৌলিক অধিকারগুলি রয়েছে, আইনের শাসন, বিচারের স্বাধীনতা, মানবাধিকার, অর্থনৈতিক মুক্তি, মানুষের ন্যায় বিচার, এই বিষয়গুলো আজকে যে অনুপস্থিত থাকার কারণে আজকে এই প্রশ্নে উত্থাপন হচ্ছে যে আজকে দেশে রাজনীতি আছে কিনা। আমার গতকালকে আজকের এক পত্রিকায় একটি সাব হেডলাইন দেখতে পেলাম, মার্কিন সাবেক রাষ্ট্রদূত বিপিনিসের সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, বাংলাদেশের জনগণের প্রশংসা করি, রাজনীতিবিদদের করতে পারি না। কেন আজকে রাজনীতিবিদদের প্রশংসা করতে পারছেন না? যে রাজনীতি করে আমরা আমাদের দীর্ঘদিনের যে আমাদের রাজনীতি যে ঐতিহ্য, ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের 52-এর ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, আমাদের 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর সফল ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের যে আমাদের অতীত যে গৌরবোজ্জ্বল ইতিহাস রাজনীতি, সেই ইতিহাস আজকে রাজনীতিবিদরাই তৈরি করেছেন। এই দেশে যা কিছু অর্জন হয়েছে সব রাজনীতিরাই করেছেন এবং পরাধীনতার দল থেকে আসছে। কিন্তু এখানে জনাব খায়রুল কবির খোকন, একটা প্রশ্ন আছে, সেটি হলো আপনি যখন রাজনীতিকে গৌরবান্বিত করে উপস্থাপন করতে চান তখন অতীতকেই টেনে আনতে হয়। বর্তমানের উদাহরণ কেন নেই আপনার কাছে? না, বর্তমান উদাহরণ নেই এই কারণে যে এখন দেশে তো আসলে জনগণের কোনো সরকার নেই, জনগণের নির্বাচিত কোনো সরকার নেই। এই সরকার তো জনগণের ম্যান্ডেট দ্বারা নির্বাচিত হয়নি। আমাদের সংবিধানের যে এই রাষ্ট্রের, এই ভূখণ্ডের, এই দেশের মালিক মুখ্যমন্ত্রী দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু জনগণের ভোটে তো এই সরকার নির্বাচিত
আজকে না হওয়ার কারণে তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই। এই জন্য যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এই স্বৈরাচারী একটি গণতান্ত্রিক লেভেল থেকে ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসন চলছে। সেই স্বৈরশাসনের মানুষের যে এই যে যে মৌলিক দাবিগুলি রয়েছে, সেই দাবিগুলি তো আজকে আমরা কথা বলতে পারছি না। আজকে সেখানে আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, যার কারণে আজকে রাজনীতি, আজকে যে অবস্থা, আজকে সেই রাজনীতি সঠিক রাজনীতি হচ্ছে না। আজকে সরকার দলে তারা তারা দমন, পীড়ন, গুম, হামলা আর মামলা দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা টিকে থাকতে যাচ্ছেন। এবং বাংলাদেশের যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছেন, ধ্বংস করে দিয়েছেন। এটা আমার কথা না, এটা তো আপনারা দেখেছেন। বা যে 42 জন বিশিষ্ট নাগরিক, তারা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তারা তাদের প্রধান নির্বাচন কমিশন এবং কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেছেন। এই কথা বলার পরে আমাদের এই বর্তমান সরকারের তথ্যমন্ত্রী বলেছেন যে বিএনপির নাকি সে বিবৃতি তৈরি করে দিয়েছেন। সেই ওরা কি বিএনপি করেন, যারা গত সবসময় তারা মানে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে নিরপেক্ষ সমালোচনা করলে বিএনপির পক্ষে চলে যায়। এই ব্যক্তিগুলি তো বিএনপির প্রত্যক্ষ সমালোচক। অতীতে তারা দেখা গেল যে তারা ছিলেন, বিভিন্ন সময় তারা উপদেষ্টা ছিলেন, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এইসব ব্যক্তিরা বিএনপি সমাজে। আমি আপনার কাছে আসবো জনাব খায়রুল কবির খোকন। আপনার বক্তব্য খুব স্পষ্ট। জনাব অসীম কুমার উকিল, আপনার কাছে আসতে হচ্ছে। জনাব খায়রুল কবির খোকন বলছেন যে জনগণের জন্য যে রাজনীতি, জনগণকে অধিকার দেওয়ার যে রাজনীতি, সেটি সঠিক রাজনীতি। কিন্তু বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্র চলছে। কি বলবেন আপনি? শুভ সন্ধ্যা। বিজয়ের মাসে এই আজকের এই আলোচনা সভায় আমার সহ আলোচক সকলকে স্বাগতম। দেশ বিদেশে যারা বসে টেলিভিশন সেটের সামনে অনুষ্ঠান দেখছেন, তাদেরকে শুভেচ্ছা। বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা। সহ আলোচক বন্ধুবর খায়রুল কবির খোকন অনেকগুলি কথা বলেছেন। এগুলিকে আসলে মানে আলোচনাটা খুব সুন্দর আপনি টপিকসটা সাজিয়েছেন। রাজনীতি আসলে ভুল সূত্র, এগুলো মূল কথাটা হলো রাজনীতিটা। নিঃসন্দেহে এই জায়গাটাই আমাদের সকলের লক্ষ্য, আমরা যারা এখানে আলোচনার টেবিলে এসে বসেছি, এবং আপনি সহ, আপনি উপস্থাপক হিসেবে রাজনীতিটা করতে চান, যে জন্য প্রশ্নগুলো এনেছেন। হয়তো মাঝে মাঝে আপনার একটু ধান্দা লাগে, একটু বিভ্রান্ত হন, হতেই পারে যে কি বলে এরা করে কি, কিন্তু রাজনীতির স্বার্থে আমরা সবাই এখানে বসেছি। আমাদের পরিচয়টা হলো রাজনীতিবিদ। এদেশের যা কিছু সুন্দর, যা কিছু গর্বের, যা কিছু অহংকারের, তার সবই আসলে রাজনীতি প্রসূত। আবার মানে আমাদের কলঙ্কময় যে জিনিসগুলি আছে, এগুলি দায়িত্ব রাজনীতিবিদরা এড়াতে পারে না। আমরা স্পষ্টতই বুঝি যে 52, 54, 62, 64, 69, 70 মিলিয়ে যায় 71-এর মহান মুক্তিযুদ্ধ। এটা 48 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা, 52-এর ভাষা আন্দোলনের পথ ধরে এসেছে। সেটাই বাঙালির রাজনীতি ছিল। সেই রাজনীতিটা 30 লক্ষ শহীদের রক্ত স্নাত হয়ে 2 লক্ষ মামুনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বাংলাদেশটা আমরা দান করেছি, সেটাই রাজনীতি। 71 সালেও মানে অপরাজনীতি হয়েছে। সেটা বলা চলে 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জয় বাংলা স্লোগান কণ্ঠে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার মধ্যে কিছু কিছু মানুষ ছিল যারা তখনও পাকিস্তানের তল্পি বাহক হিসেবে কাজ করেছে, পাক হানাদার বাহিনীর হাতে আমার মা বোনদেরকে তুলে দিয়েছে, ধর্মের দোহাই দিয়ে, ধর্মের ধ্বজা দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে, গুলি করে হত্যা করেছে সুশীল সমাজের মানুষজনকে। তবে এই সংখ্যাটা খুব অল্প ছিল, হাতে গোনা। আজও আমি আজকে যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমরা যখন রাজনীতির আঙ্গনে আছি, তখন এই কথাগুলি সুস্পষ্ট। বাংলাদেশের যে গৌরবের, অহংকারের জন্য বলি রাজনীতি, তখন মনে হয় 75-এর 15ই আগস্ট যারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য হত্যা করে, তারা রাজনীতি করে, অপরাজনীতি করে। 75 উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে যারা সংবিধান লঙ্ঘন করেছে, যারা 71-এর মানবতাবাদী যুদ্ধ অপরাধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছে, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, এই 71-এর ঘাতক, 75-এর ঘাতক,
এদের সমন্বয়ে জেনারেল শাসন, এটা অপরাজনীতি। রাজনীতিতে কখনো জেনারেল শাসন পারমিট করে না। রাজনীতির বিকল্প রাজনীতি, একটি দল নেই আরেকটি দল হবে, আরেকটি দল নেই আরেকটি দল হবে। কিন্তু সেনা ছাউনির থেকে এসে অস্ত্রের জোরে আসসালাম আলাইকুম দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে ক্ষমতা দখল করা, ক্ষমতার উচ্ছিষ্ট বিলে দল গঠন করা, ইনডিমিউনিটি অধ্যাদেশ জারি করে হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করা, এই জায়গাগুলি হলো অপরাজনীতি। আমরা এর মাঝখানে দাঁড়িয়ে 90 সালে আমি আর খায়রুল কবির খোকনরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা তখন বলেছিলাম রাতের আধারে ক্ষমতার পালাবদল নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতার পালাবদল হবে। সেই রাজনীতিটাই আমরা করতে চাই। আমরা সেজন্যই বলেছি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স, 1,20,00,000 ভোট ভুয়া ভোটার সরিয়েছি, নাম ভোটার আইডি কার্ড চালু করেছি এই নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটাই রাজনীতি। সেই রাজনীতিটাই আমরা সম্মুখপানে এগিয়ে নিয়ে যাব। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপাতত এই জায়গাটা শেষ করতে চাই আর কি। খোকন ভাই যে জায়গাটা এসে শেষ করছে, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন 42 জন বিশিষ্ট নাগরিকের ব্যাপারে কথা বলেছে। প্রথমে একটা কথা বলেছে যে এরা কি কেউ বিএনপি করে? না খোকন ভাই, এরা বিএনপি করে না। আমি এটা নিশ্চিত যে লেখাটা আপনি ড্রাফট করছেন সাথে আসিফ নজরুলকে নিয়ে। আসিফ নজরুল কি ছিল সেটা আপনি বললেন, আমি এগুলো বলবো না। হ্যাঁ, আমি এগুলো বলবো না। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় কোন রাজনীতিটা করেছে, অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে আপনার পাশে থেকে আসিফ নজরুল কোন কথাটা বলেছে, এটি ব্যাখ্যাটা আপনি দিবেন, আমি দিব না। তবে আমার প্রশ্ন আছে আর কি, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কেউ কথা বলবে না, নির্বাচন কমিশন নিয়ে কেউ কথা বলবে না, আমি তা বলছি না। কিন্তু আমরা 90 সালে যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমাদের কথাটাই ছিল সর্বদলীয় ছাত্র ঐক্যের এই পদ্ধতির পরিবর্তন না, জনগণের সরকার প্রতিষ্ঠা। আমরা নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রক্রিয়া কাজ করছি। 42 জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনকে ঘিরে যে অভিযোগগুলো উত্থাপন করেছেন কিংবা বিষাদগার করেছেন, যে ভাষাই বলি না কেন, তার চেয়ে আরো ভালো হতো যদি নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর কোনো প্রেসক্রিপশন ওনারা দিতে পারতেন। যেমন ভাবে আমরা নির্বাচন কমিশনকে সাজিয়ে একটা কাজকর্ম করছি, দেশের সর্বজন শ্রদ্ধেয় হিসেবে চিহ্নিত অনেকেই আছেন, 42 জনের মধ্যে অনেক বিতর্কিত মানুষজন আছেন। তারা যদি নির্বাচন প্রক্রিয়াকে জনমুখী করার জন্য, নির্বাচন প্রক্রিয়ার বর্তমান বিরাজমান রাজনৈতিক নির্বাচন প্রক্রিয়ার ত্রুটিগুলিকে সারিয়ে যদি একটা প্রেসক্রিপশন দিতে পারতেন, একটা পথবার্তা দিতে পারতেন, আরো খুশি হতাম। আরো খুশি হতাম ওনাদের। এটা একজন বিএনপির একজন বলেছে যে এটার উপর গত 1 বছর কাজ করা হয়েছে। 1 বছর কাজ করতে হবে, কারণ তথ্য প্রমাণাদি জোগাড় করতে হয়েছে। সেই 1 বছর কাজ করে যখন কথাটা বলছে, তখন দেশের মানুষের সামনে সংকট হলো রাতের আধারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার মতো দুঃসাহস দেখানো, এটা গণতন্ত্রের প্রতি চোখ রাখেনি। এই প্রসঙ্গটাকে টেনে আনলে আরো বেশি সমাদৃত হতেন তারা। তবে আমি বন্ধুবর খায়রুল কবির খোকনকে বলবো, 42 জন বিশিষ্ট নাগরিকের কাছ থেকে একটা নির্বাচন কমিশন শক্তিশালী করার একটা ফর্মুলা আহ্বান করবেন। পাশাপাশি আজকের যে মানুষগুলি দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধ চেতনার মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা এই এই মূর্তি ভাঙছে, সেই সময়ে তাদের কি বক্তৃতা এবং এই প্রতিমা, ভাস্কর্য, মূর্তি নিয়ে আপনার কি অপিনিয়ন বন্ধুবর খায়রুল কবির খোকন, ওনার কাছেও জানতে চাবো। জি অবশ্যই আমরা এই প্রশ্ন নিয়ে ওনার কাছে যাব। তার আগে জনাব সাইফুল হক আমাদের সঙ্গে আছেন, তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। জনাব সাইফুল হক, তাহলে বাংলাদেশের এই যে রাজনীতির দোষারোপ একে অন্যকে, এর বাইরে গিয়ে সত্যিকার অর্থে মানুষের জন্য রাজনীতির সবার জন্য একটা সাধারণ জায়গা আছে কি রাজনীতিতে? জি, আপনাকে ধন্যবাদ এবং আজকে যারা আলোচনা যুক্ত হয়েছেন আমার প্রিয়ভাজন দুই আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাই। আর নিউজ 24 এর দর্শক শ্রোতা, আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমি সরাসরি আপনার যে প্রশ্ন, আমরা প্রথম মনে করি আমাদের এখন রাজনীতির ব্যাপারে
আমাদের রাজনীতিটা এখন আর একসময় যেটা ছিল, যেটা আদর্শ নির্ভর রাজনীতি, নীতিনিষ্ঠ রাজনীতি, বাস্তবে এখন আদর্শ নীতিনিষ্ঠ রাজনীতি বলে বাংলাদেশে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, তার মধ্যে আদর্শ নীতিনিষ্ঠতার খুব বেশি আর সম্পর্ক পাওয়া যাবে না। যে কোনোভাবে ক্ষমতায় থাকা, আবার উল্টো দিকে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার এক ধরনের যে বলতে পারেন যে তীব্র যে প্রতিযোগিতা, এবং ফলে রাজনীতির মধ্যে পুরো একটা রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করবার যে মনোভাব, যেটা কোনো রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিচয় নয়। আমি বলতে চাই যে আপনি রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলো তারা এই রাজনৈতিক প্রতিষ্ঠানের তারা একটা গুরুত্বপূর্ণ তারা অংশীজন। তারা আমরা ঠিক করি যে 5 বছর পর পর অবাধ নির্বাচন হবে। বর্তমান ব্যবস্থায় মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, পছন্দের দল এবং প্রার্থীকে তারা নির্বাচিত করবে। কিন্তু বাস্তবে বাংলাদেশে জনগণের এখন ভোটাধিকার অস্বীকৃত। দেশের কোনো মানুষ বিশ্বাস করে না যে বর্তমান ব্যবস্থায় এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে, পছন্দের দল বা প্রার্থীকে মানুষ নির্বিঘ্নে নিরাপদে ভোট দেবে এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আবার সে বাড়িতে ফিরতে পারবে। তার মানে পুরো দেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে আজকে কিন্তু বিদায় দিয়ে দেওয়া হয়েছে। বর্তমান রাজনীতির সংকটের একটা বড় জায়গাটা হচ্ছে এইখানে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি শুরুতে উল্লেখ করছিলেন, বাংলাদেশ একটা সুষ্ঠু রাজনীতির কি পথে হাঁটবে। আমাদের স্বাধীনতার ঘোষণা বা আমাদের 72-এর সংবিধানের যে 4 যে মূলনীতি, স্বাধীনতার ঘোষণার মধ্যে সাম্যের ঘোষণা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, আর আমাদের 4 যে রাষ্ট্র পরিচালনার মৌলনীতি, তার মধ্যে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। বাংলাদেশ আজকে বাস্তবে গত 49 বছরে কিছু ব্যতিক্রম বাদ দিলে তার উল্টো দিকে বাংলাদেশ আজকে হাঁটছে। ফলে আজকে এখানে সাম্যের পরিবর্তে পুরো দেশটা আজকে এখানে বিভাজিত হয়েছে। একটা ধনী দরিদ্রের সীমাহীন একটা বৈষম্য। পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে আপনি উল্লেখ করছেন স্বাধীনতার ঘোষণার বিপরীতে যে পুরো দেশটাকে পাকিস্তানি জমানার মতন দুটো শ্রেণীতে প্রায় অর্থনীতিতে আপনি ভাগ করে ফেলেছেন। যে গণতন্ত্রের জন্য 70 সালে পাকিস্তানিরা জনগণের গণতান্ত্রিক ম্যান্ডেটকে তারা সম্মান করেনি বলে মুক্তিযুদ্ধটা এগিয়ে এসেছিল। 30 লক্ষ মানুষকে জীবন দিয়ে দেশটা মুক্ত করে মানুষের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। বাস্তবে আজকে আপনি গণতন্ত্র এবং সুশাসন দুটোকে একসাথে আজকে এটাকে আপনি বনবাসে এটা আপনি দিয়েছেন। তারপরে আপনি অন্যান্য সমস্ত আপনি সাম্প্রদায়িকতার ক্ষেত্রে আপনি একসময় সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি সাংবিধানিকভাবে এটা কিন্তু নিষিদ্ধ হয়েছে। আপনি পরবর্তীকালে বিশেষ করে 75 যে রাজনৈতিক সমীকরণ, এমনকি যে দল এখন ক্ষমতার মধ্যে আছেন তারা পর্যন্ত আপনি খেয়াল করবেন, আমরা দেখছি যে এই দলগুলো যারা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চর্চা করছিলেন, তারা বাস্তবে আজকে একটা ধর্মাশ্রয়ী দলে এখন তারা পর্যবেসিত হয়েছেন। বিএনপির সাথে জামাতের সমীকরণকে ব্যালেন্স করবার জন্য বর্তমান শাসক দল আওয়ামী লীগ যেভাবে হেফাজতের সাথে তারা রাজনৈতিক সমীকরণ তারা সেখানে গড়ে তুললেন, এবং তারা এমন পর্যায়ে গেছে আজকে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য পর্যন্ত ভেঙে ফেলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে, এটা বলবার মতন একটা প্রেক্ষিত একটা জমিন এই সরকার তারা কিন্তু তৈরি করে দিয়েছে। ফলে এই যে আমাদের একটা অপরাজনীতি, যে কোনোভাবে ক্ষমতায় থাকবার জন্য নির্বাচনকে সমীকরণকে কেন্দ্র করে, যেখানে কোনো আদর্শ নাই, নীতিনিষ্ঠতা নাই, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, বাংলাদেশ যে জন্য আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল সাম্যের পথে চলবে, একটা আমরা অবাধ গণতান্ত্রিক সাম্যভিত্তিক মানবিক সংবেদনশীল রাষ্ট্র হবে, সমাজ হবে, মানুষ হবে। আজকে পুরো যে জিনিসটা, এটা কেবলমাত্র বই পুস্তকের বিষয় ছাড়া, সংবিধানের উল্লেখ করা ছাড়া বাস্তবে ব্যবহারিক রাজনীতির ক্ষেত্রে এখন যারা ক্ষমতায় আছেন বা অতীতেও যারা ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু আজকে তার বিপরীত মুখে হাঁটছেন। ফলে বাংলাদেশকে যদি আজকে সঠিক পথে যদি আজকে চলতে হয়, আমি শেষ করি বাক্যটা,
আগামী বছর আমরা মুক্তিযুদ্ধের 50 বছর আমরা উদযাপন করব। ফলে বাংলাদেশকে অবশ্যই আজকে আপনি যে রকম একটা বিভক্তি বিভাজন, রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি দমন করার সহিংস পথে আপনি এইভাবে একটা স্বৈরতন্ত্রী ফ্যাসিবাদী কায়দায় যেভাবে আপনি রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চান, এইভাবে এই পরস্পর প্রতিহিংসার মনোভাব যদি পরিহার করা না যায়, রাজনীতির মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সহিংসতা, সরকার দল আপনারা যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন, বিরোধী রাজনৈতিক দল জনগণের জন্য একই ধরনের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক স্পেসটা নিশ্চিত করা যাচ্ছে কিনা, আমাদের মুক্তিযুদ্ধের 50 বছর সামনে রেখে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে আজকে ওই দিশায়, আজকে আমাদের স্বাধীনতার যে ঘোষণা, এই ওই দিশায় বাংলাদেশকে হাঁটতে হবে। রাজনীতির মধ্যে সহিংসতা লাগবে, পরস্পরকে সহ্য করার যে সহিষ্ণুতা, এই গণতান্ত্রিক মনোভাব ছাড়া বাংলাদেশ কিন্তু সামনে এগোতে পারবে না। অনেক ধন্যবাদ জনাব সাইফুল হক। আমি আপনার কাছে আবার আসবো। জনাব খায়রুল কবির খোকন, আপনার কাছে জনাব অসীম কুমার উকিলের একটি প্রশ্ন আছে। সেটি হলো যে 42 জন বুদ্ধিজীবী কার্যকর নির্বাচন কমিশন করার কোনো ফর্মুলা জাতির সামনে দেবেন কিনা, এবং ভাস্কর্য ভাঙার বিষয়ে তারা কেন চুপচাপ আছে? ধন্যবাদ। 42 জন বিশিষ্ট বুদ্ধিজীবী তাদের বিবেকের তাড়নায়, তারা দেশের বিবেক, তারা বুদ্ধিজীবী, তারা এখানে সত্য কথা তারা অপকৃত বলেছেন, সেটা হয়তো শাসক গোষ্ঠীর বিরুদ্ধে গিয়েছে, সেই জন্য তারা এটাকে অভিনন্দন না জানিয়ে তারা তিরস্কার করছেন এবং এটা বিএনপি বিবৃতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেটা এই বক্তব্যটা আমি তাকে বলবো ওদের কি বলার জন্য, কারণ আমাদের দলের কেউ না, ওরা আমাদের দলের সাথে কোনো, আমাদের দলের কোনো সদস্য না, আমাদের দলের কোনো নেতৃত্ব ওরা নেই। ওরা ওদেরকে আপনারা জিজ্ঞেস করেন যে ওরা কেন সেই জাতির সামনে অন্য বিষয়গুলো নিয়ে তারা কেন কথা বলেন না, ভাস্কর্য বিষয়ে তারা কেন কথা বলতেন না, এটা তারা বলতে পারবেন। তো ভাস্কর্যের বিষয়ে তো যেটা বিতর্ক বা চলছে অনেক দিন যাবো, সেটাও জাতীয় দৈনিক পত্রিকায় দেখলাম যে কদিন আগে, গত 2 দিন আগে বোধ হয়, সেই কুষ্টিয়াতে, কুমারখালীতে, মানে বাঘাযতীনের সেই ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। সেই ভেঙে ফেলার সাথে দেখা যায় যে এই শাসক দলের যুব লীগের নেতা সেখানে জড়িত, তাকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে রিমান্ডও নিয়েছে পুলিশ। তো এখন এই বিষয়গুলি তারা আসল দৃষ্টিভঙ্গি, জনগণের দৃষ্টিভঙ্গি, মূল ইস্যুকে আড়াল করার জন্য দেশে বিদেশে তাদের যে সরকারের যে ব্যর্থতা, দেশের যে আজকে সামগ্রিক দেশ পরিচালনা করতে যারা তারা যে আজকে ব্যর্থ হচ্ছে, এই বিষয়টাকে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যে তারা ওই উগ্রবাদ, মৌলবাদ উত্থান হচ্ছে, এটা দেখিয়ে তারা তাদের সিম্পিটি নেওয়ার জন্য, বিদেশিদের আমাদের সেই বহির্বিশ্বের একটা সিম্পিটি নেওয়ার জন্য তারা এই দৃষ্টিভঙ্গি অন্যদিকে, এটা জাতির সমস্যা না, জনগণের সমস্যা না। এটা আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে মানে এত বেশি হঠাৎ করে, অতীতেও আমরা দেখেছি এই ধরনের কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সরকারের সেই আমাদের যারা ধর্মীয় সংগঠনগুলি সেখানে প্রতিবাদ করেছে, কিন্তু তখন আমরা দেখিনি যে সরকার কিছু ঘটেছে। কিন্তু সরকার তখন আগে যেটা লালনের যেটা আমার বিমানবন্দরের সামনে হয়েছিল, যেটা হাইকোর্টের সামনে যে আমাদের নারীমূর্তি করা হয়েছিল, সরে না হলো, তখন আমরা দেখিনি বিষয়টা নিয়ে সরকারের এত মাথা ব্যথা। কিন্তু হঠাৎ করে এই সময় কেন তারা এত সিরিয়াস হয়ে গেলেন, এটাকে এত জাতীয় পর্যায়ে নিয়ে একটা একবারে ব্যাপকভাবে ভাবে সেটা একবারে জাতীয় থেকে মেন একটা টক অফ দ্য কান্ট্রি, মানে টক অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে আসছেন। এই বিষয়টা আসলে বুঝতে হবে, এটার পিছনে একটি গভীর চক্রান্ত ষড়যন্ত্র। তারাই তো যেটা অতীত সাইফুল হক ভাই চমৎকার ভাই বলেছেন যে তাদের আমাদের বিরতি নিতে হচ্ছে। আমি বিরতি থেকে ফিরে এসে আবারও আপনার কাছে ফিরছি। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক, একটা ছোট বিরতি নিচ্ছি। আবারও স্বাগত। দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব খায়রুল কবির খোকন, আপনার কথার মাঝখানে থামিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম, আপনি বলেন। আমাদের এই যে কথাগুলি আজকে মানে আমাদের দেশের মানুষ বলতে চান, সেই কথাগুলো তো আমাদের দেশের জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের কল্যাণে আমাদের দেশে এখনো কিছু যারা বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী আছেন,
তাদের কথা বলা হলো, আমাদের এখানে যে 42 জন ব্যক্তি, সেখানে কিন্তু ও তাদেরকে বিএনপি হিসেবে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হলো, কিন্তু সেই ব্যক্তি বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় তারা কোনো বেনিফিশিয়ারি বা কোনো সুযোগ সুবিধা পেয়েছে আমার জানা নেই। তারা বরঞ্চ তারা বিএনপির বিরুদ্ধে কট্টর সমালোচক, আমি যতটুকু জানি বিভিন্ন আমাদের যে বিষয়ে তারা আমাদের কথা বলেছে এবং বিএনপির সমালোচনা করতে তারা কিন্তু ছাড়েনি। আজকে তারা অপ্রিয় সত্য কথাগুলো বলাতে তাদের সেটা তারা হয়েছে, মানে ক্ষুব্ধ হয়েছে। যে এই কথাটা ক্ষুব্ধ না হয়ে তার বলা উচিত ছিল যে তারা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হোক যে আসলে তাদের যে বিরোধী যে অভিযোগগুলো শুধু সেটা আমার নয়, সেটা গোটা বাংলাদেশের মানুষের, গোটা জাতি তার এই নির্বাচন এই অথর্ব অযোগ্য এবং এই আমাদের এই দলকানা এবং আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন তাদের পদত্যাগ চায় এবং ডেলে সাজিয়ে এখানে একটু নিরপেক্ষ ব্যক্তিকে দেওয়া হোক, যে নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে মানুষের যে মৌলিক অধিকার, যে তার গণতান্ত্রিক অধিকার, ভোটের মাধ্যমে আমাদের পছন্দের প্রার্থীকে, যেটা আমাদের সাইফুল হক ভাই চমৎকার ভাবে বললেন, সেখানে ভোট কেন্দ্রে নিশ্চিন্তে ভোট দিয়ে ঘরে ফিরতে পারবেন, ভোট কেন্দ্রে গিয়ে সেই ভোটের রেজাল্টটা যথাযথভাবে ঘোষণা করা হবে, সেই বিষয়ে জনগণ আর এখন আস্থা হারিয়ে ফেলেছে। এখন চাই জনগণ আর বিশ্বাস করে না যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে। যে আওয়ামী লীগ আমি আপনার কথার সূত্র ধরে যে 42 জন বুদ্ধিজীবীর অভিযোগ করেছেন সেই প্রসঙ্গ নিয়ে আমি জনাব অসীম কুমার উকিলের কাছে যেতে চাই, যে তারা এই বুদ্ধিজীবীরা তারা বিএনপির কট্টর সমালোচক এবং এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তারা সেগুলোর একটি নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। জনাব খায়রুল কবির খোকন, কি বলবেন জনাব অসীম কুমার উকিল? এগুলো তো খুব মানে এখানে আপনার জনাব খায়রুল কবির খোকন, এখানে বিব্রত হওয়ার কিছু নাই। 42 জন বিশিষ্ট নাগরিক যে কথাগুলি বলছে সেই কথাগুলো যদি সত্য হয়, সে যদি বিএনপির সাপোর্টার হয়, অসুবিধার তো কোনো বিষয় নাই। এটা নিয়ে তো মানে বিএনপি বলতেছে কিনা এত ডিফেন্সিভ হওয়ার দরকার নেই। না, কথাগুলি কি বলছে সেগুলি দেখার বিষয়, সেটা এটা অন্য আলোচনা। তারা কোন ঘরানার বুদ্ধিজীবী সেগুলো একটা অন্য সময় করা যাবে। আমার কথাটা খুব স্পষ্ট যে যারা এই কথাগুলি বলছে আর কি, জনাব উপস্থাপক বলছিলেন যে তদন্ত কমিশন গঠন করা যেতে পারে। জানেন এরা তো মহামান্য রাষ্ট্রপতির কাছে তো একটা কমিশন গঠনের আপিলই করেছেন, সেটা উনি বিবেচনা করবেন। তারপরেও জনাব খায়রুল কবির খোকন বিশ্ব প্রাসঙ্গিক বিষয়টা নিয়ে এগোতে চান, কোনো অসুবিধা নাই, এগুলো যেতেই পারে, সেটা তো সমস্যা না। আমি যেটা বলতেছিলাম ওনারা কি বলছেন, ব্যক্তিগতভাবে একজন কাউকে আসামে কাট করায় দাঁড় করে কোন জায়গাটা যেতে চাচ্ছেন। আমি তো বিশ্বাসই করি যে আমরা খায়রুল কবির খোকন ও আমরা একই নির্বাচন প্রক্রিয়ায় ক্ষমতার পালা বদলে বিশ্বাসী। সেখানে নির্বাচন প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে, এ ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই। আমি বরঞ্চ এক স্টেপ আগে বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা প্রপোজাল দিয়ে আজকের যে নির্বাচন প্রক্রিয়াটা গঠন করা হয়েছে সেটা মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময় প্রস্তাবটুকু ছিল, সকল দলকে নিয়ে বসে সার্চ কমিটি করে এটা হয়েছে। তারপরে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময়কালেও এটা হয়েছে। তার চাইতেও একটু কোনো ভালো ফর্মুলা যদি খায়রুল কবির খোকন দেন, বা যে কোনো একটা ফর্মুলা দিতেই পারে খায়রুল কবির খোকন, এটা নিয়ে আলোচনা হতে পারে। এবং দেশের 42 জন বিশিষ্ট নাগরিক যখন নির্বাচনের সমস্ত কিছু খুঁটিনাটি খোঁজখবর রাখছেন এবং সিইসির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, মেশিন কয় টাকায় কিনছেন, নিয়োগ বাণিজ্য কি হয়েছে, এই জায়গাগুলিতে গিয়েছে। অর্থাৎ নিঃসন্দেহে এই 42 জন বিশিষ্ট নাগরিক বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়ে গবেষণা করেছে, এর পিছনে প্রচুর অর্থ ব্যয় করেছে, প্রচুর সময় ব্যয় করেছে। এই সবকিছুর রেজাল্ট হলো এরকম একটা বিবৃতি প্রদান। আমি সেটাকে নিয়ে আরো আগাতে চাই। আমি সেখানে 42 জন বিশিষ্ট নাগরিকের প্রতি আমার আহ্বান থাকবে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা, আরো যুগোপযোগী করা, আরো খায়রুল কবির খোকনদের মন মতো করার কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই বিষয়গুলো আপনারা বলেন, আমরা অগ্রসর হতে চাই। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক খোকন ভাই আপনার সঙ্গে বললেন, একটু আমি বলি পরে আবার আপনি বলবেন, তার উন্মুক্ত আছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভাই কতগুলো কথা বলেছেন। আরে এরা তো বিপ্লবী পার্টি, এরা তো নির্বাচন প্রক্রিয়াতে একসময় বিশ্বাসী ছিল না।
ভরা যৌবনে সাইফুল ইসলাম ভাইরা রাতের আধারে বিপ্লব করার স্বপ্ন দেখে কত নিষ্পদিক পহারা দিয়েছে তার কোনো হিসাব নাই, হিসাব খুঁজে পাওয়া যাবে না। তবে আমি যে জায়গাটায় সাইফুল ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, রাজনীতিটা করা হয়তো আমরা নীতিতে রাজা হবো, এটা ঠিক আছে, আমি রাজনীতিটা করতেও চাই মানুষের কল্যাণে। আমি মনে করি মানুষের কল্যাণে কিছু করার সর্বোত্তম পন্থা হলো রাজনীতি করা, সরকারে গঠন করা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি, আমরা যখন বাংলাদেশের 50 বছর উদযাপন করবো আগামী 26শে মার্চ, এই 50 বছর কালে যারা দেশ পরিচালনা করেছে নিঃসন্দেহে তাদের পক্ষে মানুষ আছে, সেটার সমালোচনাটা যেটাই থাক। আমি সে জায়গাটায় বলবো যদি মানুষের জন্য রাজনীতি হয়, সেই মানুষের জন্য কিছু করণীয় হলো সরকার গঠন করার জন্য। সেই ক্ষেত্রে আমি মানে দুষ্ট লোকেরা অনেক কথা বলবে, আমি সেটা যাব না। আমি কবি জীবনানন্দ দাশের মায়ের একটা কথা আছে, কুসুম কুমারী দাসের, এটা খুব প্রশংসিত কথা আছে, আমি সেদিকে সাইফুল ইসলাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। কুসুম কুমারী দাস বলেছিলেন, আমাদের এই দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে যে কাজে বড় হবে। কাজে বড় করতে না পারলেও সাইফুল ভাই চলেন আমরা কথা ও কাজের অন্তত সমন্বয়টুকু করে কিছুটা দায়িত্বটা পালন করি, শুধু কথার কথা বা শুধু সমালোচনা না, শুধু লোম বাঁচতে না, লোম বাঁচতে গেলে কম্বল উজাড় হয়ে যাবে, কম্বল উজাড় হয়ে গেলে শীতের দিনে ঘরে বসে শীত কাঁপুনি দিবে। আমি সে জায়গাটা অ্যাড্রেস করতে চাচ্ছি। এটা স্বাধীনতার 50 বছরের মাথায় দাঁড়িয়ে বা সারা বাংলাদেশে যখন কেউ কেউ আবার এখন চোখ রাঙানি দিচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ যে এই বিষয়গুলিকে নিয়ে, যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে দেয়, তখন খোকন ভাই কিন্তু সরাসরি বলে নাই ভাস্কর্য ভাঙাটা অন্যায়, ভাস্কর্য থাকবে। উনি চলে গেলেন কোথায়, উনি খোকন ভাই শুনবেন, পরে আপনি বলবেন, খোকন ভাই যত খুশি বলবেন, উনি চলে গেলেন সরাসরি যে কুষ্টিয়ায় যুবলীগের কোন কর্মী ভাস্কর্য ভেঙেছে, উনি চলে গেলেন হাইকোর্টের চত্বরে কি কারা লাগিয়েছিল, কি হয়েছিল সেটা। অর্থাৎ আমি এটা বিশ্বাসই করি খায়রুল কবির খোকন সরাসরি প্রশ্নের উত্তর দেবেন না, কারণ খায়রুল কবির খোকন রায় এই রাজনীতির পৃষ্ঠপোষক, এই রাজনীতির ধারক বাহক। আমি সেটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি। এই জন্যই বলছি যে 42 জন বিশিষ্ট নাগরিক দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কথা না বলে আপনি বলছেন বিএনপি ভাস্কর্য ভাঙার রাজনীতির ধারক বাহক, এই কথা বলছেন আপনি? হ্যাঁ, এটা তো খায়রুল কবির খোকন এ ব্যাপারে কোনো কথা না বলে প্রমাণ করছে। আমি আপনার কাছে আসি, জনাব খায়রুল কবির খোকন, আমি সাইফুল হকের কাছে পরে আসছি। জনাব খায়রুল কবির খোকন, বিএনপি ভাস্কর্য ভাঙার রাজনীতির ধারক বাহক, অসীম কুমার উকিল বলছেন। না, এটা ওদের মানে রাজনৈতিক স্ট্যান্ড, ওরা বলবেন, কারণ এটা একটি অত্যন্ত সংবেদনশীল একটি সেন্সিটিভ ইস্যু। আমরা কোনো সময় ভাস্কর্য বিরোধী নই, এবং এটা এখন হঠাৎ করে এই বিষয়টাকে তারা সামনে নিয়ে এসে যে একটা মানে ওই কি বলা যায়, একটা তারা তাদের রাজনীতির যে তারা যে দেউলিয়া রাজনীতির যে তারা যে বেসামাল হয়ে গেছে, রাজনীতির তারা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, এই তাদের এই জনবিচ্ছিন্ন রাজনীতির এই যে দেশের যে অর্থনৈতিক অবস্থা, দেশের লুটপাট, দেশের সম্পদ শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশের ব্যাংক লুট হয়ে গেছে, শেয়ার মার্কেট চলে গেছে, ব্যাংকগুলি আজকে লুট হয়ে গেছে, দেশের সমস্ত সম্পদ আজকে সুইস ব্যাংকে চলে যাচ্ছে, আজকে বেগমপাড়া হয়ে যাচ্ছে, সেকেন্ড হয়ে যাচ্ছে। আজকে দেশের এই যে এই অবস্থার মধ্যে দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আজকে আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, আজকে যে দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষের আইন কিয়াম নাই, এই যে মানুষের প্রায় 4-5 কোটি শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার, তাদের কর্মসংস্থান নাই, তারপর 3.5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে, ধনী আরো দরিদ্র হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। এই যে ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে, ধনী আরো দরিদ্র হচ্ছে, কারণ এই তারা উন্নয়নের রোল মডেল কথা বলে তারা একটা দুর্নীতির রোল মডেল আজকে তারা তারা আজকে করে যাচ্ছে, যার কারণে আজকে এই দেশের সাধারণ মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। এই বিষয়গুলিকে আড়াল করার জন্য তাদের যে দেশ পরিচালনা প্রশাসন যন্ত্র ব্যবহার করে দেশ পরিচালনা তারা গায়ের জোরে একটি তারা তাদের যে অনেক ধন্যবাদ জনাব খায়রুল কবির খোকন, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। জনাব সাইফুল হক, শুনলেন তো দুই দলের মধ্যে পরস্পর বিরোধিতা আছে, তাহলে অনেক ধন্যবাদ জনাব খায়রুল কবির খোকন, আপনার বক্তব্য খুবই স্পষ্ট হয়েছে আমাদের কাছে। আমি একটু জনাব সাইফুল হকের কাছে যেতে চাই যে নানান ইস্যুতে দুই দলের মধ্যে স্পষ্ট, তাহলে আসলে সঠিক রাজনীতি কোনটা? এই প্রশ্ন শুরু করেছিলাম আপনার কাছে, এই প্রশ্ন নিয়ে আবারও এলাম।
না না, যে আমি তার আগে যেটা বলতে চাই, প্রথমত আমার প্রিয়ভাজন অসীম কুমার উকিল যেটা বললেন, আমরা নিষ্প্রদীপ মহড়ার কোনো রাজনীতি আমরা করিনি এবং করছি না, বরঞ্চ অসীম এবং অসীমদের সরকার পুরো দেশটাকে তারা যে একটা ভয়ের একটা কালো চাদর তারা বিছিয়ে দিয়েছে, জনগণকে সাথে নিয়ে আমরা সে ব্যাপারে কথা বলছি, প্রতিবাদ করছি, ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। তারা যে দমন নিপীড়নের মধ্য দিয়ে পুরো গণতান্ত্রিক আজকে দেশের ফ্লেভারটাকেই, পুরো টেক্সচারটাকে তারা যেভাবে নষ্ট করে দিয়েছে, মুক্তিযুদ্ধের দিশায় বাংলাদেশটা চলতে পারে কিনা, হাঁটতে পারে কিনা, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোট, প্রগতিশীলরা সেই রাস্তাটাকে আমরা তৈরি করবার একটা তৎপরতার মধ্যে আমরা আছি। আর আপনি 42 জন বিশিষ্ট নাগরিকের যে কথাটা বললেন, ওনারা নতুন কোনো কথা ওনারা বলেননি। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোট, এদেশের সকল জনগণ বিরোধী দল, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে বক্তব্য, তাদের যে আকাঙ্ক্ষা, এবং গত কবছর ধরে সেই কথাগুলো তারা আজকে মহামান্য রাষ্ট্রপতি বরাবর তারা এখানে উত্থাপন করেছেন। ফলে জনগণের যে ভোটের অধিকার নাই, নির্বাচনী ব্যবস্থা কার্যত যে আজকে ধসে পড়েছে, আজকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ বাস্তবে যে রুদ্ধ করে দেওয়া হয়েছে। এবং এটা হলে যখন আপনি নিয়মতান্ত্রিক ধারায় যখন সরকার পরিবর্তনের সুযোগ থাকে না, তখন কি হয়? সরকারি দলের মহাসচিব মাঝে মধ্যে বলেন যে একটা চক্রান্ত, ষড়যন্ত্র চলছে। আমরা ওনার সঙ্গে একমত হব, যদি গণতান্ত্রিক ধারা যদি না থাকে, তাহলে সবসময় আমরা কিন্তু ভূত দেখব। অনেক চক্রান্ত, ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু সুযোগ নেবার, তারা কিন্তু তাদের চেষ্টা তারা করবে। আরেকটা হচ্ছে, যাদেরকে আমি চরম দক্ষিণপন্থী ফ্যাসিস্ট বলেন, তাদের জন্য জমিনটা কিন্তু তৈরি হয়। ফলে আপনি একটা শ্বাসরুদ্ধকর যখন পরিস্থিতি থাকবে, তখন কিন্তু আপনি বহু ধরনের, তখন আপনি সবসময় আপনার আতঙ্কের মধ্যে থাকবেন। তাহলে এটার পথটা কি? পরিষ্কার করে বলতে চাই, পথটা হচ্ছে আপনাকে এখানে গণতন্ত্র নিশ্চিত করতে হবে, মানুষের ভোটার অধিকার নিশ্চিত করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাইফুল হক, অনেক ধন্যবাদ। আমি শেষ করতে চাই, আমার হাতে আর খুব বেশি সময় নেই, 1 মিনিটের মতো আছে। জনাব অসীম কুমার উকিল, ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, এটিকেই সমাধান মানছেন জনাব সাইফুল হক। আপনার শেষ কথাগুলো শুনে অনুষ্ঠান শেষ করব। আমি যে কথাটা বলতে চাই, সবার শেষে আমরা করব জয়। আমরা মানে আমার নিজের কথা বলছি না, রাজনীতির হবে জয়। এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক মোর্চার সহ খায়রুল কবির খোকনরা সকলে মিলে আমরা মহান বিজয়ের মাসে দাঁড়িয়ে এই কথাটাই বলতে চাই, আমরা করব জয়, রাজনীতির হবে জয়। সবার শেষে রাজনীতি মাথা উঁচু করে দাঁড়াবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রাজনীতিবিদরা সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আমরাও আশা করব যারা রাজনীতির দিকপাল আছেন তারা দেশের মানুষের ভাগ্য উন্নতি, সমৃদ্ধি, শান্তির পথে পরিচালিত করবেন। আরও খবর এবং আরও বিশ্লেষণ জানার জন্য আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।